Hello everyone, welcome back to my channel, The Storyteller Girl once again. আমি সুমাইয়া সাদিক। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের গল্প জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। আমরা সরাসরি গল্পে চলে যাচ্ছি। হ্যালো, প্রদোষ মিত্র আছেন? কথা বলছি। ধরুন, পানিহাটি থেকে কল আছে আপনার। হ্যাঁ, কথা বলুন। হ্যালো, কে? মিস্টার প্রদোষ মিত্র বলছি। আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী। আমি পানিহাটি থেকে বলছি। আমি অবশ্যই আপনার অপরিচিত, কিন্তু একটা বিশেষ অনুরোধ জানাতে আপনাকে টেলিফোন করেছি। বলুন। আমার ইচ্ছে আপনি একবার এখানে আসেন। পানিহাটি? আগে হ্যাঁ, আমি এখানেই থাকি। গঙ্গার উপরে আমাদের একটা 100 বছরের পুরনো বাড়ি আছে, নাম অমরাবতী। এখানে সকলেই জানে। আপনার কাজের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, এবং আপনারা যে 3 জন একসঙ্গে ঘোরাফেরা করেন তাও আমি জানি। আমি আপনাদের 3 জনকেই আমন্ত্রণ জানাচ্ছি। এই শনিবার সকালে এসে এই ধরুন 10টা নাগাদ, রাত্রিটা থেকে আবার রবিবার ফিরে যাবেন। কোনো অসুবিধায় পড়েছেন কি? মানে আমার পেশাটা তো জানেন। কোনো রহস্য? তা না হলে আপনাকে ডাকবো কেন বলুন? তবে সে বিষয়ে আমি ফোনে বলবো না, আপনি এলে বলবো। আমার বাড়িটা আপনাদের ভালোই লাগবে। ভালো ইলিশ মাছ খাওয়াবো। যদি ভিডিও ক্যাসেটে ছবি দেখতে চান তাও দেখাবো। আর তার উপরে আপনার মস্তিষ্ক খাটানোর খোরাকও জুটবে বলে মনে হয়। আমার অবশ্যই এখন এমনিতে কোনো এঙ্গেজমেন্ট নেই। তাহলে চলে আসুন, দ্বিধা করবেন না। তবে একটা কথা। কি? এখানে আমি ছাড়াও কয়েকজন থাকবেন। গোড়ায় আমি কাউকে আপনার আসল পরিচয়টা দিতে চাই না, একটা বিশেষ কারণে। ছদ্মবেশ নিয়ে আসতে বলছেন? সেটার হয়তো প্রয়োজন নেই, আপনি তো ফিল্ম স্টার নন। যারা এখানে থাকবেন আমার বিশ্বাস তারা আপনার চেহারার সঙ্গে পরিচিত নন। আপনি শুধু আপনাদের 3 জনের জন্য ভূমিকা বেছে নেবেন। কী ভূমিকা সেটাও আমি সাজেস্ট করতে পারি। কীরকম? আমার প্রপিতামহ বানোয়ারিলাল চৌধুরী ছিলেন এক বিচিত্র চরিত্র। তার কথা পরে জানবেন, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তার একটা জীবনী লেখা এমনিতেও বিশেষ দরকার। আপনি যদি ধরুন তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে আসেন। ভেরি গুড। আর আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি? আপনার বাইনোকুলার আছে? তা আছে। তাহলে ওকে পক্ষীবিদ করে দিন না। আমার বাগানে অনেক পাখি আসে, ওর একটা অকিউপেশন হয়ে যাবে। বেশ, আমার খুড়তুতো ভাইটি হবেন পক্ষীবিদের ভাইপো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে পরশু শনিবার সকাল 10টা। 10টা। অমরাবতী? অমরাবতী। আর আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী। ফেলুদাকে অবশ্যই টেলিফোনের পুরো ব্যাপারটা আমার জন্য রিপিট করতে হলো। বলল, কিছু লোক আছে যাদের কণ্ঠস্বরে এমন একটা ভরসা জাগানোর হৃদ্যতাপূর্ণ ভাব থাকে যে তাদের অনুরোধ এড়ানো খুব মুশকিল হয়। আমি বললাম, এড়াবে কেন? একে তো এরকম মক্কেল বলেই মনে হচ্ছে। তোমার রোজগারের কথাটাও তো ভাবতে হবে। আসলে ফেলুদার একটা ব্যাপার আছে। পরপর গোটা 2-3 কেস ভালো রোজগার হলে কিছুদিনের জন্য গোয়েন্দাগিরিতে ইস্তফা দিয়ে অন্য জিনিস নিয়ে পড়ে। সে জিনিসে অবশ্যই রোজগার নেই, শুধু শখের ব্যাপার। এখনও সেই অবস্থা চলছে। এখনকার নেশা হলো আদিম মানুষ। সম্প্রতি পূর্ব আফ্রিকার জীবতত্ত্ববিদ রিচার্ড লিকির একটা সাক্ষাৎকার পড়ে ও জেনেছে যে লিকির কিছু আবিষ্কারের ফলে আদিম মানুষের উদ্ভবের সময়টা এক ধাক্কায় লাখ লাখ বছর পিছিয়ে গেছে। ফেলুদা এখন আদিম মানুষ ও তার বানর পূর্বাবস্থার ভাবনায় মশগুল। 5 বার গেছে মিউজিয়ামে, 3 বার ন্যাশনাল লাইব্রেরি, আর 1 বার চিড়িয়াখানা। একদিন বলল, একটা থিওরিতে কি বলে জানিস? বলে মানুষ এসেছে আফ্রিকার এক বিশেষ ধরনের খুনে বানর থেকে, যাকে বলে কিলার এপ। আর সেই কারণেই নাকি মানুষের মজ্জায় একটা হিংস্র প্রবৃত্তি রয়ে গেছে। সেটা প্রকাশ পায় যুদ্ধে, দাঙ্গায় আর খুন খারাপিতে। পানিহাটিতে মানুষের এই হিংস্র প্রবৃত্তির কোনো নমুনাও আশা করেছি কিনা জানি না, তবে এটা জানি যে মাঝে মাঝে ওর কলকাতা ছেড়ে অন্তত কিছুক্ষণের জন্য বাইরে ঘুরে আসতে ভালোই লাগে। এই তো সেদিন আমরা লালমোহনবাবুর গাড়িতে গিয়ে বর্ধমানের রাস্তায় পান্ডুয়ার বিখ্যাত ঐতিহাসিক গম্বুজ আর হিন্দু মন্দিরের উপরে তৈরি 16শ শতাব্দীর মুসলমান মসজিদ দেখে এলাম। লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু 10 দিনের ছুটিতে গেছেন।
তাই ফেলুদাকে তার জায়গা নিতে হলো। পথে যেতে যেতে লালমোহনবাবু বললেন, দিলেন তো মশাই একটা দায়িত্ব আর একটা বাইনোকুলার আর দুখানা বই ঘাড়ে চাপিয়ে। এদিকে গড়পাড়ে তো কাকচুড়ি ছাড়া কোনো পাখি কোনো দিনও দেখেছি বলে মনে পড়ে না। বই দুটো হলো সেলিম আলীর ইন্ডিয়ান বার্ডস আর অজয় হোমের বাংলার পাখি। ফেলুদা বলল, কুছ পারওয়া নেহি, মনে রাখবেন কাক হলো কর্ভাস স্প্লেন্ডেন্স, চড়ুই হলো পাসে ডোমেস্টিকাস। সবসময় ল্যাটিন নাম মনে রাখতে গেলে জিভ জড়িয়ে যাবে, তাই ইংরেজি নামও ব্যবহার করতে পারেন, যেমন ফিঙেকে ড্রঙ্গো, টুনটুনিকে টেইলর বার্ড, ছাতারকে জঙ্গল ব্যাবলার। আর পাখি না দেখলেও মাঝে মাঝে বাইনোকুলার চোখে লাগালেই অনেকটা কাজে দেবে। আমার নামও তো একটা চাই, বললেন লালমোহনবাবু। আপনি হলেন ভবতোষ সিংহ, আপনার ভাইপো প্রবীর, আর আমি সোমেশ্বর রায়। 9:15 রওনা হয়ে আমরা 10:05 পানিহাটিতে শঙ্করপ্রসাদ চৌধুরীর বাড়ির অমরাবতীতে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি দেখেই বন্দুকধারী গুর্খা দারোয়ান এসে বিকট ক্যাঁচ শব্দে লোহার গেটটা খুলে দিল। ফেলুদা বলে, গল্পের শুরুতেই একগাদা বর্ণনা হড়হড় করে ঢেলে দিলে পাঠক হাবুডুবু খায়। ওটা দেবে গল্পের ফাঁকে ফাঁকে। তাই শুধু বলছি, বিশাল জমির ওপর লাল বাড়িটা পেল্লায়, থমথমে আর অনেকটা বিলিতি কাসেলের ধাঁচে তৈরি। বাড়ির দক্ষিণে ফুলবাগান, তারপরে গাছপালা রাখার কাচের ঘর, আর তারও পরে ফলবাগান। নুড়ি বিছানো প্যাঁচালো পথ দিয়ে আমরা সদর দরজায় পৌঁছলাম। বাড়ির মালিক গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলেন। আমরা নামলে হেসে বললেন, ওয়েলকাম টু অমরাবতী। এর বর্ণনা হলো মাঝারি হাইট, ফর্সার রং, বয়স 50-50, পরনে পায়জামা আর আদ্দির পাঞ্জাবি, পায়ে সুর তোলা লাল চটি, ডান হাতে চুরুট। আমার খুড়তুতো ভাই জয়ন্তও কাল এসেছে, তাকেও দলে টেনে নিয়েছি। অর্থাৎ সে আপাতত আপনার আসল পরিচয় জানলেও অন্যদের সামনে প্রকাশ করবে না। অন্যরা কি এসে গেছেন? ফেলুদা জিজ্ঞেস করলো। না, ওরা আসবেন বিকেলে। চলুন একটু বসে জিরোবেন, আর সেই সুযোগে কিছু কথাও হবে। আমরা বাড়ির পশ্চিম দিকের বিরাট চওড়া বারান্দায় গিয়ে বসলাম। সামনে দিয়ে গঙ্গা বয়ে চলেছে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। অমরাবতীর প্রাইভেট ঘাটও দেখতে পাচ্ছি। সামনে ডান দিকে একটা তোরণের নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে জল অবধি। ওই ঘাট কি ব্যবহার হয়? ফেলুদা জিজ্ঞেস করলো। হয় বই কি, বললেন শঙ্করবাবু। আমার খুড়িমা থাকেন তো এখানে, উনি রোজ সকালে গঙ্গা স্নান করেন। উনি একা থাকেন বাড়িতে? একা কেন, আমি তো 2 বছর হলো এখানেই থাকি। টিটাগড় আমার কাজের জায়গা। কলকাতায় আমহার্স্ট স্ট্রিটের বাড়ির চেয়ে এ বাড়ি অনেক কাছের হয়। আপনার খুড়িমার বয়স কত? 79। আমাদের পুরনো চাকর অনন্ত ওর দেখাশোনা করে। এমনিতে মোটামুটি শক্তই আছেন, তবে ছানি কাটাতে হয়েছে কিছুদিন হলো। দাঁতও বেশি বাকি নেই, আর মাথায় সামান্য ছিট দেখা দিয়েছে। নাম ভুলে যান, খেতে ভুলে যান, মাঝরাত্রিরে পান ছাঁচতে বসেন, এই আর কি। ঘুম তো এমনিতেই খুব কম, রাত্রিরে ঘন্টা 2-এর বেশি নয়। আসলে 4 বছর আগে কাকা মারা যাওয়ার পর উনি আর কলকাতায় থাকতে চাননি। এখানে থাকাটা ওর কাছে একরকম কাশিবাসের মতো। বেয়ারা ট্রেতে করে চা আর মিষ্টি নিয়ে এলো। দুপুরে খেতে খেতে সেই 1-1:30 হবে, বললেন শঙ্করবাবু। কাজেই আপনারা মিষ্টিটা সদ্ব্যবহার করুন, এই মিষ্টি কলকাতায় পাবেন না। চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমুক দিয়ে ফেলুদা বলল, আমাদের আসল আর নকল দুটো পরিচয়ই তো জানেন। এবার আপনাদের পরিচয়টা পেলে ভালো হতো। আপনি কি করেন জিজ্ঞেস করাটা কি অভদ্রতা হবে? মোটেই না, বললেন শঙ্করবাবু। আপনাকে ডেকেছি তো সব কথা খুলে বলবার জন্যেই, না হলে আপনি কাজ করবেন কি করে? সোজা কথায় আমি হলাম ব্যবসাদার, বুঝতেই পারছেন। এত বড় বাড়ি যখন মেনটেন করছি, তখন ব্যবসা আমার মোটামুটি ভালোই চলে। আপনার কি বংশানুক্রমিক ব্যবসা? না, এ বাড়ি তৈরি করেন আমার প্রপিতামহ বনোয়ারিলাল চৌধুরী, অর্থাৎ যার জীবনী লিখতে যাচ্ছি আমি। এক্স্যাক্টলি। তিনি ছিলেন রামপুরের ব্যারিস্টার, অগাধ পয়সা করে শেষ বয়সে কলকাতায় চলে আসেন, এসে এই বাড়িটা তৈরি করেন। উনি এখানেই থাকতেন, এখানেই মৃত্যু হয়। ঠাকুরদাদাও ব্যারিস্টার ছিলেন, তবে তার পসার আমার প্রপিতামহের মতো ছিল না। তার দুটো কারণ, জুয়া আর মদ।
তার ফলে চৌধুরী পরিবারের অবস্থা কিছুটা পড়ে যায়। বাড়িতে বানোয়ারি লালের কিছু মূল্যবান সম্পত্তি ছিল, সেগুলোর কথায় পরে আসছি। তার কিছু আমার ঠাকুরদাদা বিক্রি করে দেন, ব্যবসা শুরু করেন আমার বাবা, আর তার ফলে বংশের ভিত খানিকটা মজবুত হয়। তারপর আমি আর আপনার খুড়তুতো ভাই জয়ন্ত ব্যবসায় যায়নি, সে আছে এক ইঞ্জিনিয়ারিং ফার্মে, ভালোই রোজগার করে। তবে ইদানিং শুনছি ক্লাবে গিয়ে পোকার খেলছে। ঠাকুরদাদার একটা গুণ পেয়েছে আর কি। জয়ন্ত আমার চেয়ে 5 বছরের ছোট। এই ফাঁকে ফেলুদা পকেট থেকে তার মাইক্রো ক্যাসেট রেকর্ডারটা বার করে চালু করে দিয়েছে। এটা হংকং থেকে আনা। আজকাল মক্কেলের কথা খাতায় না লিখে রেকর্ডারে তুলে নেয়, তাতে অনেক বেশি সুবিধা হয়। শঙ্করবাবু বললেন, আত্মীয়ের কথা তো হলো, এবার অনাত্মীয়ের প্রসঙ্গে আসা যাক। তার আগে একটা প্রশ্ন করে নিই, বলল ফেলুদা। যদিও প্রায় ঘষে উঠে গেছে, তবুও মনে হচ্ছে আপনার কপালে একটা চন্দনের ফোঁটা দেখতে পাচ্ছি। তার মানে তার মানে আর কিছুই না, আজ হলো আমার জন্মতিথি। ফোঁটাটা দিয়েছেন খুড়িমা। জন্মতিথি বলেই কি আজ এখানে অতিথি সমাগম হবে? অতিথি বলতে মাত্র 3 জন। গত বছর ছিল 50th বার্থডে, সেবারও ডেকেছিলাম এই 3জনকেই। ভেবেছিলাম ওই একটি বারই তিথি পালন করব, কিন্তু একটা বিশেষ কারণে এবারও করছি। বুঝতেই পারছেন, এ বাড়িতে যারা একবার এসেছেন তাদের দ্বিতীয়বার আসতে কোনো আপত্তি হয় না। এই দ্বিতীয়বারের কারণটা কি? শঙ্করবাবু একটু ভেবে বললেন, খুব ভালো হয় আপনারা যদি চা খেয়ে একটিবার দোতলায় আসেন আমার সঙ্গে, আমার খুড়িমার ঘরে। তাহলে বাকি ঘটনাটা বুঝতে সহজ হবে, আর আমিও ব্যাপারটা গুছিয়ে বলতে পারবো। আমরা মিনিট খানেকের মধ্যেই উঠে পড়লাম। সিঁড়িতে পৌঁছাতে হলে বৈঠকখানা দিয়ে যেতে হয়। এখানে বলে রাখি, বাহারের আসবাব, কার্পেট, মখমলের পর্দা, ঝাড় লণ্ঠন, শ্বেতপাথরের মূর্তি ইত্যাদি মিলিয়ে এমন জমজমাট বৈঠকখানা আমি বেশি দেখিনি। সিঁড়ি উঠতে উঠতে ফেলুদা বলল, আপনার খুড়িমা ছাড়া দোতলায় আর কে থাকেন? খুড়িমা থাকেন উত্তর প্রান্তে, বললেন শঙ্করবাবু, আর দক্ষিণে থাকি আমি। জয়ন্ত এলো দক্ষিণেরই একটা ঘরে থাকে। দোতলার ল্যান্ডিং পেরিয়ে আমরা ঢুকলাম খুড়িমার ঘরে। বেশ বড় ঘর, কিন্তু এতে কোনো জাঁকজমক নেই। পশ্চিমে দরজার বাইরে আলো আর বাতাসের বহন দেখে বোঝা যায় ওদিকেই গঙ্গা। দরজার পাশেই বুড়ি মাদুরে বসে মালা জপছেন। তার পাশে একটা হামানদিস্তা, একটা পানের বাটা আর একটা মোটা বই। নির্ঘাত রামায়ণ কি মহাভারত হবে। আসবাব বলতে একটা খাট আর একটা ছোট আলমারি। আমরা ঘরে ঢুকতেই খুড়িমা মাথা তুলে পুরো চশমার ভিতর দিয়ে আমাদের দিকে চাইলেন। কজন অতিথি এসেছেন কলকাতা থেকে, বললেন শঙ্করবাবু। তাই এই ঘাটের মরাকে দেখতে আনিলি? আমরা 3জনে এগিয়ে গিয়ে প্রণাম করতেই বৃদ্ধা বললেন, তা বাপু, তোমাদের পরিচয় জেনে আর কি হবে? নাম তো মনে থাকবে না, নিজের নামটাই ভুলে যাই মাঝে মাঝে। এখন তো বসে বসে দিন গোনা। আসুন, শঙ্করবাবু ডাকে আমরা ঘুরলাম। বৃদ্ধা আবার বিড়বিড় করে মালা জপতে শুরু করলেন। এবার দেখলাম ঘরের উল্টো দিকে খাটের পাশে একটা প্রকাণ্ড সিন্দুক রয়েছে। শঙ্করবাবু পকেট থেকে চাবি বার করে সিন্দুকটা খুলতে খুলতে বললেন, এবারে আপনাদের যে জিনিস দেখাবো সে হলো আমার প্রপিতামহের সম্পত্তি। রামপুরে থাকতে বহু নবাব তালুকদার তার মক্কেল ছিলেন। এগুলো তাদের উপঢৌকন। এরই বেশ কিছু আমার ঠাকুরদাদা বিপাকে পড়ে বেচে দিয়েছিলেন। তবে তারপরেও কিছু আছে, যেমন এই যে দেখুন। শঙ্করবাবু একটা থলি বার করে তার মুখটা ফাঁকা করে হাতের তেলোয় উপুর করলেন। ঝনঝন করে কিছু গোল চাকতি তেলোয় পড়ল। জাহাঙ্গীরের আমলের স্বর্ণমুদ্রা, বললেন শঙ্করবাবু। দেখুন, প্রত্যেকটিতে একটি বড় করে রাশির ছবি খোদাই করা। এই জিনিস একেবারেই দুষ্প্রাপ্য। রাশিচক্র হলে 11টা কেন? ফেলুদা জিজ্ঞেস করলো। 12টা হওয়া উচিত নয় কি? একটি মিসিং। আমরা পরস্পরের দিকে চাইলাম। আরও জিনিস আছে, বললেন শঙ্করবাবু। সেগুলো এই আইভরির বাক্সটার মধ্যে। সোনার ওপর চুনি বসানো ইটালিয়ান নস্যির কৌটো, জেট পাথরে চুনি আর পান্না বসানো মোগল সুরাপাত্র, আংটি, লকেট। কিন্তু সেসব আপনারা দেখবেন আজ সন্ধ্যাবেলা, সর্বসমক্ষে, এখন নয়।
এর চাবি তো আপনার কাছেই থাকে? ফেলুদা জিজ্ঞেস করলো। হ্যাঁ, আমার কাছেই। একটা ডুপ্লিকেট আছে, থাকে খুড়িমার আলমারিতে। কিন্তু সিন্দুক আপনার ঘরে নয় কেন? এই ঘরটা অতীতে ছিল আমার প্রপিতামহের ঘর। সিন্দুক তারই আমলের, ওটা আর সরাইনি। আর কড়া পাহারা আছে গেটে। এ ঘরে খুড়িমা প্রায় সর্বক্ষণ থাকেন, তাই এক হিসেবে ওটা এখানে যথেষ্ট সেফ। আমরা আবার নিচের বারান্দায় ফিরে এলাম। চেয়ারে বসার পর ফেলুদার টেপ রেকর্ডার চালু করে দিয়ে বলল, একটি মুদ্রা মিসিং হলো কি করে? সে কথাই তো বলছি, বললেন শঙ্করবাবু। তিনজনকে উইকেন্ডে নেমন্তন্ন করেছিলাম গত জন্মতিথিতে। একজন হলেন আমার বিজনেস পার্টনার নরেশ কাঞ্জিলাল, আরেকজন এখানকারই ডাক্তার অর্ধেন্দু সরকার, আর তৃতীয় ব্যক্তি হলেন কালীনাথ রায়। ইনি স্কুলে আমার সহপাঠী ছিলেন। ৩৫ বছর পর আবার আমার সঙ্গে যোগাযোগ করেন। আমার প্রপিতামহের মহামূল্য সম্পত্তির কথা এরা সকলেই শুনেছিলেন, কিন্তু চোখে দেখেননি। আমার পরিকল্পনা অনুযায়ী রাত্রিরে ডিনারের পর জয়ন্ত সিন্দুক থেকে স্বর্ণমুদ্রার থলিটা বার করে নিচে বৈঠকখানায় আনে। কয়েনগুলো টেবিলের ওপর ছড়িয়ে রেখেছি, সকলে ঘিরে দেখছে। এমন সময় হলো লোডশেডিং, ঘর অন্ধকার। এটা অবশ্যই অস্বাভাবিক ঘটনা নয়। চাকর 2 মিনিটের মধ্যে মোমবাতি নিয়ে আসলো। আমি কয়েনগুলো তুলে নিয়ে আবার সিন্দুকে রেখে এলাম। একটা যে কমে গেছে সেটা তখন খেয়াল করিনি, এমন যে হতে পারে কল্পনাও করিনি। পরদিন সকলে চলে যাবার পর মনে একটা খটকা লাগাতে সিন্দুক খুলে দেখি কর্কট রাশির মুদ্রাটি নেই। কয়েনগুলো আপনি তুলে রেখেছিলেন? হ্যাঁ, আমি। ব্যাপারটা বুঝুন মিস্টার মিত্তির। 3 জন নিমন্ত্রিত, একজনকে 25 বছর চিনি, আমার বিজনেস পার্টনার। অর্ধেন্দু সরকার হলেন ডাক্তার, এবং ভালোই ডাক্তার। খড়দা টিটাগড় থেকে কল আসে ওর। আর কালীনাথ আমার বাল্যবন্ধু। কিন্তু এদের সকলকেই কি অনেস্ট লোক বলে জানেন আপনি? সেখানেই অবশ্যই গণ্ডগোল। কাঞ্জিলালের কথা ধরুন, ব্যবসায় অনেকেই জেনে শুনে অসৎপন্থা নেয়, কিন্তু কাঞ্জিলালের মতো এমন অম্লান বদনে নিতে আমি আর কাউকে দেখিনি। আমাকে ঠাট্টা করে বলে, তুমি ধর্মযাজক হয়ে যাও, তোমার দ্বারা ব্যবসা হবে না। আর অন্য দুজন ডাক্তারের কথা আমি জানি না। খুড়িমা মাঝে মাঝে বাতে ভোগেন, ডাক্তার তাকে এসে দেখে যান, এর বেশি জানি না। তবে কালীনাথ বোধ হয় গভীর জলের মাছ, এক যুগ দেখা নেই। হঠাৎ একদিন টেলিফোন করে আমার কাছে এলো, বলল বয়স যত বাড়ছে ততই পুরনো দিনের কথা মনে পড়ে, তাই একবার ভাবলাম তোমার সঙ্গে দেখা করি। আপনি তাকে দেখেই চিনেছিলেন? তা চিনেছিলাম, তাছাড়া স্কুলের বহু পুরনো গল্প করলো। সে যে আমার সহপাঠী তাতে সন্দেহ নেই। গোলমালটা হচ্ছে সে যে এখন কি করে তা কিছুতেই ভেঙে বলে না। জিজ্ঞেস করলেই বলে, ধরে নাও তোমারই মতো ব্যবসা করি। এদিকে গুণ যে নেই তা নয়, খুব আমোদের রসিক লোক। স্কুলে থাকতে ম্যাজিক দেখাতো, এখনও সে অভ্যাসটা রেখেছে। হাত সাফাই রীতিমতো ভালো। আপনার ভাইও তো অন্ধকারের মধ্যে ঘরে ছিলেন। সে ছিল, তবে সে তো এই জিনিস আগে দেখেছে, তাই সে টেবিলের কাছে ছিল না। নিয়ে থাকলে ওই 3 জনের একজনই নিয়েছে। তারপর আপনি কি করলেন? কি আর করতে পারি বলুন? এমন লোক আছে যারা এই অবস্থায় সোজাসুজি পুলিশ ডেকে 3 জনের বাড়ি সার্চ করাতো, কিন্তু আমি পারিনি। ওই 3 জনের সঙ্গে বসে কত ব্রিজ খেলেছি, আর তাদের একজনকে বলবো চোর? তার মানে স্রেফ হজম করে গেলেন ব্যাপারটা? স্রেফ হজম করে গেলাম। ফলে এখনও কেউ জানেই না যে আমি ব্যাপারটা টের পেয়েছি। এই ঘটনার পরেও তো এদের সঙ্গে কত দেখা হয়েছে, কিন্তু কেউ তো কোনো রকম আশ্বস্তি বা অপরাধ বোধ করছে বলে মনে হয়নি। অথচ আমি জানি যে এই 3 জনের মধ্যেই একজন দোষী, একজন চোর। আমরা 3 জনই চুপ। ঘটনাটা অদ্ভুত, তাতে সন্দেহ নেই, কিন্তু এই অবস্থায় কি করা যায়? আমার মনের প্রশ্নটা ফেলুদাই করল। শঙ্করবাবু বললেন, এরা জানে যে আমি এদের সন্দেহ করি না, তাই এদের আবার ডেকেছি, এবং আজ রাত্রে আমি আবার এদের সামনে বানওয়ারিলালের কিছু মূল্যবান জিনিস বার করব। মাসখানেক থেকে ঘড়ির কাঁটায় কাঁটায় সন্ধ্যা 7টায় লোডশেডিং হচ্ছে এখানে। তার ঠিক আগে আমি জিনিসগুলো টেবিলে রাখব। ঘর আবার অন্ধকার হবে,
আশা করছি সেই অন্ধকারে চোরের প্রবৃত্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সব মিলিয়ে এই সম্পত্তির মূল্য 40-50 লাখের কম নয়। হয়তো আমার ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাস চোর লোভ সামলাতে পারবে না। চুরির পর আপনি আপনার আসল ভূমিকায় অবতীর্ণ হবেন। তখন প্রদোষ মিত্তিরের কাজ হবে চোর ধরা এবং চোরাই মাল বের করা। ফেলুদা বলল, আপনার ভাই এ সম্বন্ধে কি বলেন? সেও তো কাল অবধি কিছুই জানতো না, বললেন শঙ্করবাবু। কাল আপনাকে ইনভাইট করার পর ওকে বলি। উনি কি বললেন? খুব চোটপাট করলো। বলল, তুমি একদিন চেপে রেখেছো ব্যাপারটা, তখনই পুলিশে খবর দেওয়া উচিত ছিল। 1 বছর পরে কি মিস্টার মিত্তির কিছু করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। একটা কথা বলবো মিস্টার চৌধুরী। বলুন। আপনি মানুষটা এত নরম বলেই কিন্তু চোর তার সুযোগটা নিয়েছিল। অতিথিকে চুরির অপবাদ দিতে সবাই পেছপা হতো না। সেটা জানি, সেজন্যই তো আপনাকে ডাকা। আমি যেটা পারিনি সেটা আপনি পারবেন। সর্ষে বাটা দিয়ে চমৎকার গঙ্গার ইলিশ সমেত দুপুরের খাওয়াটা হলো ফার্স্ট ক্লাস। জয়ন্তবাবুর সঙ্গে আলাপ হলো খাবার টেবিলে। ইনি মাঝারি হাইটের চেয়েও কম, বেশ সুস্থ সবল মানুষ। শঙ্করবাবুর পার্সোনালিটি এর নেই, কিন্তু বেশ হাসি খুশি চালাক চতুর লোক। খাবার পর শঙ্করবাবু বললেন, আপনাদের এখন আর ডিস্টার্ব করব না, যা মন চায় করুন, আমি একটু গড়িয়ে নিই। বিকেলে চায়ের সময় বারান্দায় আবার দেখা হবে। আমরা জয়ন্তবাবুর সঙ্গে বাড়ির আশপাশটা ঘুরে দেখব বলে বেরোলাম। পশ্চিম দিকে একটানা একটা নিচু থামওয়ালা পাঁচিল চলে গেছে নদীর ধার দিয়ে। পাঁচিলের পরেই জমি ঢালু হয়ে নেমে গেছে জলব। এই পাঁচিলই বাকি 3 দিকে হয়ে গেছে 1.5 মানুষ উঁচু। জয়ন্তবাবুর ফুলের শখ, তাই তিনি আমাদের বাগানে নিয়ে গিয়ে গোলাপ সম্বন্ধে একটা ছোটোখাটো বক্তৃতা দিয়ে দিলেন। গোলাপ যে 300 রকমের হয় তা এই প্রথম জানলাম। বাড়ির উত্তরে গিয়ে দেখলাম সেদিকে আর একটা গেট রয়েছে। শহরের কোথাও যেতে হলে এই গেটটাই নাকি ব্যবহার করতে হয়। আরেকটা সিঁড়িও রয়েছে এদিকে। জয়ন্তবাবু বললেন, খুড়িমা মানে ওর মা গঙ্গা স্নানে যেতে ওটাই ব্যবহার করেন। একতলায় নদীর দিকে আর গঙ্গার দিকে চওড়া বারান্দা, দুদিক দিয়েই সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য। দেখা শেষ হলে পর আমরা ঘরে ফিরে এলাম। জয়ন্তবাবু কাচের ঘরে চলে গেলেন অর্কিড দেখার জন্য। আমাদের থাকার জন্য একতলায় একটা প্যাসেজের একদিকে পরপর 2টো ঘর দেওয়া হয়েছে। উল্টো দিকে আরও 3টে পাশাপাশি ঘর দেখে মনে হলো তাতেই বোধহয় 3 জন অতিথি থাকবেন। ঘরে ঢুকে বাহারে খাটে নরম বিছানা দেখে লালমোহনবাবু বোধহয় দিবানিদ্রায় তাল করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন, পাখির বইগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার। আমি একটা কথা ফেলুদাকে না জিজ্ঞেস করে পারলাম না, আচ্ছা 1 বছর আগে যে লোক চুরি করেছে সে যদি এবার আর চুরি না করে তাহলে তুমি চোর ধরবে কি করে? ফেলুদা বলল, সেটা এই 3 ভদ্রলোককে স্টাডি না করে বলা শক্ত। যার মধ্যে চুরির প্রবৃত্তি রয়েছে তার সঙ্গে আর 5টা অনেস্ট লোকের একটা সূক্ষ্ম তফাৎ থাকা উচিত। চোখ কান খোলা রাখলে সে তফাৎ ধরা পড়তে পারে। ভুলিস না, যে লোক চুরি করে তার বাইরেটা যতই পালিশ করা হোক না কেন তাকে আর ভদ্রলোক বলা চলে না। সত্যি বলতে কি, ভদ্রলোক সাজার জন্য তাকে যথেষ্ট অভিনয় করতে হয়। বিকেলে পরপর 2টো গাড়ির আওয়াজ পেয়ে বুঝলাম অতিথিরা এসে গেছেন। বারান্দায় চায়ের আয়োজন হলে পর শঙ্করবাবুই আমাদের ডেকে নিয়ে গেলেন 3 গেস্টের সঙ্গে আলাপ করানোর জন্যে। ডক্টর সরকার 1 মাইলের মধ্যে থাকেন। ইনি হেঁটেই এসেছেন। বছর 50 বয়স, চোখে চশমা, মাথার চুল পাতলা হয়ে এসেছে, গোঁফটা কাঁচা হলেও কানের পাশের চুলে পাক ধরেছে। নরেশ কাঞ্জিলাল বিরাট মানুষ। ইনি স্যুট টাই পরে সাহেব সেজে এসেছেন। ফেলুদার পরিচয় জেনে বললেন, বানোয়ারিলালের জীবনী লেখার কথা আমি শঙ্করকে অনেকবার বলেছি। আপনি এই কাজের ভারটা নিয়েছেন শুনে খুশি হলাম। হি ওয়াজ আ রিমার্কেবল ম্যান। মজার লোক হলেন কালীনাথ রায়। এর কাঁধে একটা ব্যাগ ঝুলছে, তাতে হয়তো ম্যাজিকের সরঞ্জাম থাকতে পারে। লালমোহনবাবুর সঙ্গে পরিচয় হতেই বললেন, পক্ষীবিদ যে মুরগির ডিম পকেটে নিয়ে ঘুরে তা তো জানতাম না মশাই।
কথাটা বলেই খপ করে লালমোহনবাবুর পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা মুরগির ডিমের সাইজের মসৃণ সাদা পাথর বার করে দিয়ে আক্ষেপে সুরে বললেন, এ হে হে হে, এ যে দেখেছি পাথর! আমি তো ফ্রাই করে খাবার মতলব করেছিলুম। কথা হলো রাত্রিরের খাবার পর কালীনাথবাবু তার হাত সাফাই দেখাবেন। সূর্য হেলে পড়েছে, গঙ্গার জল চিকচিক করছে, ঝিরঝিরে হাওয়া। তাই বোধহয় নরেশবাবু আর কালীনাথবাবু নেমে গেলেন বাইরের শোভা উপভোগ করতে। লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন, এবার বাইনোকুলার বার করে উঠে পড়ে বললেন, দুপুরে যেন একটা প্যারাডাইস ফ্লাইক্যাচারের ডাক শুনেছিলাম, দেখি তো পাখিটা আশেপাশে আছে কি না। ফেলুদার গম্ভীর মুখ দেখে আমিও হাসিটা কোনো মতে চেপে গেলাম। ডক্টর সরকার চায়ে চুমুক দিয়ে শঙ্করবাবুর দিকে ফিরে বললেন, আপনার ভ্রাতাটিকে দেখছি না, সে কি বাগানে ঘুরছে নাকি? ওর ফুলের নেশার কথা তো আপনি জানেন। ওকে তো বলেছি মাথায় টুপি না পরে যেন রোদে না ঘোরেন। সে আদেশ তিনি মেনেছেন কি? জয়ন্ত কি ডাক্তারের আদেশ মানার লোক? আপনি তাকে চেনেন না? ফেলুদা যে চারমিনার হাতে আর চোখে ডাক্তারের কথাবার্তা হাবভাব লক্ষ্য করে যাচ্ছে, সেটা বেশ বুঝতে পারছি। আপনার খুড়িমা কেমন আছেন? শঙ্করবাবুর দিকে ফিরে জিজ্ঞেস করলেন ডাক্তার সরকার। এমনিতে তো ভালোই, বললেন শঙ্করবাবু, তবে অরুচির কথা বলছিলেন যেন। আপনি একবার ঢু মেরে আসুন না। তাই যাই। ডক্টর সরকার চলে গেলেন খুড়িমাকে দেখতে। প্রায় একই সঙ্গে জয়ন্তবাবু ফিরে এলেন বাগান থেকে, ঠোঁটের কোণে হাসি। কি ব্যাপার, হাসির কি হলো? জিজ্ঞেস করলেন শঙ্করবাবু। জয়ন্তবাবু টিপট থেকে কাপে চা ঢেলে নিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, আপনার বন্ধু কিন্তু চোখে বাইনোকুলার লাগিয়ে বেদম অভিনয় করে যাচ্ছেন পক্ষীবিদের। ফেলুদাও হেসে বলল, অভিনয় তো আজ সকলকেই করতে হবে অল্প বিস্তর। আপনার দাদার পরিকল্পনাটাই তো নাটকীয়। জয়ন্তবাবু গম্ভীর হয়ে গেলেন। আপনি কি দাদার পরিকল্পনা অ্যাপ্রুভ করেন? আপনি করেন না বলে মনে হচ্ছে, বলল ফেলুদা। মোটেই না, বললেন জয়ন্তবাবু। আমার ধারণা চোর অত্যন্ত শেয়ানা লোক। সে কি আর বুঝবে না যে তার জন্য ফাঁদ পাতা হচ্ছে? সে কি জানে না যে দাদা একদিনে টের পেয়েছে যে সিন্দুকের একটি মূল্যবান জিনিস গায়েব হয়ে গেছে? সবই বুঝি, বললেন শঙ্করবাবু, কিন্তু তাও আমি ব্যাপারটা ট্রাই করে দেখতে চাই। ধরে নাও এটা আমার গোয়েন্দা কাহিনী প্রীতির ফল। তুমি কি সিন্দুকের বাকি সব জিনিসই বার করতে চাও? না, শুধু ইটালিয়ান নস্যির কৌটো আর মোগলাই সুরাপাত্র। ডক্টর সরকার খুড়িমাকে দেখতে গেছেন, উনি এলেই তুমি ওপরে গিয়ে জিনিস দুটো বার করে আনবে। আমি পকেটে রেখে দেব। এই নাও চাবি। জয়ন্তবাবু অনিচ্ছার ভাব করে চাবিটা নিলেন। মিনিট পাঁচেকের মধ্যে ডক্টর সরকার ফিরে এলেন। ভদ্রলোক হেসে বললেন, দিব্যি ভালো আছেন আপনার খুড়িমা, বারান্দায় বসে দুধ ভাত খাচ্ছেন। আপনাদের আরও অনেক দিন জ্বালাবেন। জয়ন্তবাবু চুপচাপ উঠে পড়লেন। কি বসে আছেন চেয়ারে? ফেলুদার দিকে ফিরে বললেন ডক্টর সরকার। চলুন একটু হাওয়া খাবেন, এ হাওয়া কলকাতায় পাবেন না। শঙ্করবাবু সমেত আমরা চারজনই সিঁড়ি দিয়ে নামলাম। বায়ে চেয়ে দেখি লালমোহনবাবু বাগানের মাঝখানে একটা শ্বেত পাথরের মূর্তির পাশে দাঁড়িয়ে চোখে বাইনোকুলার লাগিয়ে এদিক ওদিক দেখছেন। পেলেন আপনার প্যারাডাইস ফ্লাইক্যাচারের দেখা? জিজ্ঞেস করলো ফেলুদা। না, তবে এইমাত্র একটা জঙ্গল ব্যাবলার দেখলুম মনে হলো। এখন পাখিদের বাসায় ফেরার সময়, বলল ফেলুদা। এরপরে পেঁচা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। বাকি দুজনে গেলেন কোথায়? বাড়ির সামনের দিকে কি, না কাচের ঘরের পেছনের ফল বাগানে? শঙ্করবাবু বোধহয় একই প্রশ্ন মনে জেগেছিল, কারণ উনি হাঁক দিয়ে উঠলেন, কই হে নরেশ, কালীনাথ, গেলে কোথায়? একজনকে দেখলুম একদিকের সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে, বললেন লালমোহনবাবু। কোনজন? প্রশ্ন করলেন শঙ্করবাবু। বোধহয় সেই ম্যাজিশিয়ান ভদ্রলোক। কিন্তু লালমোহনবাবু ভুল দেখেছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এলেন কালীনাথবাবু নয়, নরেশ কাঞ্জিলাল। সন্ধ্যের দিকে ঝপ করে টেম্পারেচারটা পড়ে, বললেন কাঞ্জিলাল, তাই আলোয়ানটা চাপিয়ে এলাম। আর কালীনাথ? প্রশ্ন করলেন শঙ্করবাবু। সে তো বাগানে নেমেই আলাদা হয়ে গেল, বলছিল শুকনো ফুলকে টাটকা করে দেওয়ার একটা ম্যাজিক দেখাবে, তাই। মিস্টার কাঞ্জিলালের কথা আর শেষ হলো না, কারণ সেই সময় বুড়ো চাকর অনন্তর চিৎকার শোনা গেল, দাদাবাবু!
অনন্ত গঙ্গার দিকে বারান্দার সিঁড়ি দিয়ে নেমে অত্যন্ত ব্যস্তভাবে ছুটে এলো আমাদের দিকে। কি হলো অনন্ত? শঙ্করবাবু উদ্বিগ্নভাবে প্রশ্ন করে এগিয়ে গেলেন। ছোটদাদাবাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন দোতলায়। দোতলার সিঁড়ি দিয়ে উঠে ল্যান্ডিং পেরিয়েই খুড়িমার ঘর। সেটা আগেই বলেছি। জয়ন্তবাবু সেই ঘরের চৌকাঠের হাত তিনেক এদিকে চিত হয়ে পড়ে আছেন। তার মাথার পিছনের মেঝেতে খানিকটা রক্ত চুইয়ে পড়েছে। ডাক্তার সরকার দ্রুত সিঁড়ি দিয়ে উঠে সবচেয়ে আগে পৌঁছে জয়ন্তবাবুর নাড়ি টিপে ধরলেন। ফেলুদাও প্রায় একই সঙ্গে পৌঁছে জয়ন্তবাবুর পাশে হাঁটু গেড়ে বসেছে। তার মুখ গম্ভীর, কপালে খাঁজ। কি মনে হচ্ছে? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। পালস সামান্য দ্রুত, বললেন ডক্টর সরকার। মাথার জখমটা? মনে হচ্ছে পড়ে গিয়ে হয়েছে। এই সময়ে খালি মাথায় রোদে ঘোরা ডেঞ্জারাস, সেটা অনেকবার বলেছি ওকে। কনকাশন? সেটা তো পরীক্ষা না করে বলা সম্ভব না। আজ আবার আমি যন্ত্রপাতি কিছুই আনিনি সঙ্গে। একবার হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো হতো। তাই করুন না, গাড়ি তো রয়েছে। ভদ্রলোক বেশ ভালোই অজ্ঞান হয়েছেন, কারণ ফেলুদা সমেত 4 জন ধরাধরি করে গাড়িতে তোলার সময়ও তার জ্ঞান হলো না। সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই কালীনাথবাবুর সঙ্গেও দেখা হলো। বললেন, আমি জাস্ট ওষুধটা খাবার জন্য ঘরে গেছি, আর তার মধ্যে এই কাণ্ড। আমি সঙ্গে আসবো কি? শঙ্করবাবু ডাক্তারকে জিজ্ঞেস করলেন। কোনো দরকার নেই, বললেন ডক্টর সরকার। আমি হাসপাতাল থেকে আপনাকে ফোন করব। গাড়ি চলে গেল। এই দুর্ঘটনার জন্য শঙ্করবাবুর প্ল্যান যে ভেস্তে গেল সেটা বুঝতে পারছি। বেচারি ভদ্রলোকের জন্মতিথিতে এমন একটা ঘটনা ঘটার জন্য আমারও খারাপ লাগছিল। আমরা সবাই এসে বসবার ঘরে বসেছিলাম। প্রায় সঙ্গে সঙ্গেই ফেলুদা কেন যে আমি আসছি বলে উঠে গেল তা জানি না। অবশ্যই মিনিট 2 মধ্যে আবার ফিরে এলো। শঙ্করবাবু অতিথিদের সামনে যথাসম্ভব স্বাভাবিক হাসি খুশি ব্যবহার করছিলেন। এমনকি তার আশ্চর্য প্রপিতামহ সম্বন্ধে অদ্ভুত সব ঘটনাও বলছিলেন। কিন্তু আমি বুঝতে পারছিলাম যে সেটা করতে তার বেশ বেগ পেতে হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক এইভাবে চলার পর হাসপাতাল থেকে ডক্টর সরকারের ফোন এলো। জয়ন্তবাবু জ্ঞান হয়েছে। তিনি অনেকটা ভালো। মনে হচ্ছে কাল সকালেই আসতে পারবেন। এই সুখবরের পর অবশ্যই ঘরের আবহাওয়া খানিকটা হালকা হলো। কিন্তু আমি জানি যে শঙ্করবাবু মোটেই ভালো লাগছে না, কারণ চোরের রহস্যই থেকে যাবে। খাওয়া দাওয়ার পর ভিডিও ক্যাসেটের ছবি দেখতে চাই কিনা জিজ্ঞেস করাতে আমরা সকলেই না করলাম। এই অবস্থায় ফুর্তি চলে না, তাই ম্যাজিকও বাদ পড়ল। সকলকে গুড নাইট জানিয়ে নিজেদের ঘরে আসতেই আমি যে প্রশ্নটা ফেলুদাকে করব ভাবছিলাম সেটা লালমোহনবাবু করে ফেললেন। আপনি তখন ফস করে বেরিয়ে কোথায় গেলেন ময়? খুড়িমার ঘরে। খুড়িমাকে দেখতে গেছলেন? অবিশ্বাসের সুরে প্রশ্নটা করলেন লালমোহনবাবু। সেই সঙ্গে অবশ্যই সিন্দুকের হাতল ধরে একটা টানও দিয়ে এলাম। খোলা নাকি? বন্ধ। সেটাই স্বাভাবিক। যেভাবে ঘরের দরজার দিকে পা করে পড়েছিলেন ভদ্রলোক, তাতে মনে হয় ঘরে ঢোকার আগেই পড়েছেন। কিন্তু চাবিটা কোথায় ফেলুদা? আমি জিজ্ঞেস করলাম। প্রশ্নটা কিছুক্ষণ থেকেই আমার মাথায় ঘুরছিল। ফেলুদা বলল, শঙ্করবাবু হয়তো দুর্ঘটনায় ওটার কথা ভুলে গিয়েছিলেন। কথাটা বলতে বলতেই শঙ্করবাবু এসে ঢুকলেন আমাদের ঘরে। দেখুন তো কি বিশ্রী ব্যাপার ঘটে গেল, বললেন ভদ্রলোক। জয়ন্তর আর একবার এরকম হয়েছিল। ওর ব্লাড প্রেশারটা একটু বেশি নেমে যায় মাঝে মাঝে। ফোনে আর কি বললেন ডক্টর সরকার? সেটাই তো বলতে এলাম। তখন লোকজনের সামনে বলিনি। চাবির কথাটা তো গোলমালে ভুলেই গিয়েছিলাম। এখন কি হয়েছে জানেন তো? ডাক্তারকে জিজ্ঞেস করতে বললেন জয়ন্তর কাছে চাবি ছিল না, হয়তো অজ্ঞান হবার সময় হাত থেকে পড়ে গেছে। আপনি খুঁজেছেন চাবি? তন্ন তন্ন করে সিঁড়ি, ল্যান্ডিং, সদর দরজার বাইরে কোথাও বাদ দিইনি। সে চাবি হাওয়া। যাগে, ডুপ্লিকেট আছে তো, বলল ফেলুদা। ও নিয়ে ভাববেন না। তাহার না হয় ভাববো না, গম্ভীরভাবে বললেন শঙ্করবাবু। কিন্তু রহস্য তো দূর হলো না। চোর তো অজ্ঞাতেই রয়ে গেল। আর আপনাকে একটা মাথা খেলানোর সুযোগ দেব ভেবেছিলাম, সেটাও হলো না। তাতে কি হলো? ফেলুদা বলল, এখানে এসে লাভ হয়েছে বিস্তর।
একে এরকম বাড়ি, তার উপর আপনার আতিথেয়তা। শঙ্করবাবু যাবার আগে বলে গেলেন যে সকালে 6:30টায় চা দেবে আর 8টায় ব্রেকফাস্ট। এটা অ্যাটেম্পটেড মার্ডার নয় তো ময়? লালমোহনবাবু ফিসফিস করে প্রশ্ন করলেন। মিস্টার কাঞ্জিলাল আর মিস্টার ম্যাজিশিয়ান দুজনেই কিন্তু বাড়ির মধ্যে ঢুকেছিলেন। মার্ডারের দরকার কি? কার্যসিদ্ধির জন্য তো শুধু অজ্ঞান করলেই চলে। কার্যসিদ্ধি? জয়ন্তবাবুকে অজ্ঞান করে তার হাত থেকে চাবিটা নিয়ে সিন্দুক খুলে যা যা বার করবার করে আবার হাতে চাবি গুঁজে দিয়ে চলে আসা। সর্বনাশ, এটা তো খেয়াল হয়নি আমার। আমি বললাম, তাই যদি হয়ে থাকে তাহলে তো এখন 3জনের জায়গায় সাসপেক্ট মাত্র 2জন, কাঞ্জিলাল আর কালীনাথ। না রে তোপসে, বলল ফেলুদা, ব্যাপারটা অত সহজ নয়। জয়ন্তবাবুর মাথায় কেউ বাড়ি মারলে সেটা তো তিনি জ্ঞান হলে বলতেন, তা তো বলেননি। আর অজ্ঞান করে যে সিন্দুক খুলবে সেটাই বা কী করে সম্ভব? খুড়িমা তো ঘরে থাকতে পারেন। একজন বাইরের লোক সিন্দুক খুলছে দেখলে কি তিনি চুপ করে থাকতেন? একটা আশার আলো জ্বলতে না জ্বলতে নিভে গেল। আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু অত তাড়াতাড়ি আর ঘুমোনো হলো না। ফেলুদা এমনিতেও পায়চারি করছিল। 12টা নাগাদ লালমোহনবাবু হঠাৎ আমাদের ঘরে এসে নিচু গলায় বললেন, পাড়াতায় কেসলুম, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে ময়, উপচে পড়ে আলো। উপচে নয়, উছলে, বলল ফেলুদা। সরি, উছলে। কিন্তু একবার বাইরে এসে দেখুন, এই দৃশ্য দেখবেন না কখনো। আপনি একা একা আব্বি করবেন এটা তো হতে দেওয়া যায় না, বলল ফেলুদা। বিছানা ছেড়ে উঠে পড়লাম। বাইরে গিয়ে মনে হলো এ যেন দিনের বেলায় দৃশ্যের চেয়েও ঢের বেশ সুন্দর। একটা পাতলা কুয়াশা নদীর ওপারটাকে প্রায় অদৃশ্য করে ফেলেছে। গঙ্গার আবছা গাঢ় জলের উপর ছড়ানো চাঁদির টুকরোগুলো ধীরে ধীরে দুলছে। তারই মধ্যে ঝিঝির ডাক, হাসনোহেনার গন্ধ, ফুরফুরে বাতাস, সব মিলিয়ে সত্যিই অমরাবতী। ফেলুদা ত্রয়োদশীর চাঁদটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, চাঁদের মাটিতে মানুষের পা পড়লেও এর মজা কোনোদিনই নষ্ট করতে পারবে না। একটি মারাত্মক পোয়েম আছে চাঁদ নিয়ে, বললেন লালমোহনবাবু। আপনার এথিনিয়াম ইনস্টিটিউশনের সেই বাংলা শিক্ষকের লেখা? ইয়েস, বৈকুণ্ঠ মল্লিক। এই পোড়া দেশে লোকটার রিকগনিশন পেল না, কিন্তু আপনি শুনুন কবিতাটা, শুনো তপেশ। এতক্ষণ আমরা নিচু গলায় কথা বলছিলাম, কিন্তু আবৃত্তির সময় লালমোহনবাবুর গলা আপনা থেকেই চড়ে গেল। আহা, দেখো চাঁদের মহিমা, কভু বা সুগোল রৌপ্য থালি, কভু আধা, কভু সিকি, কভু এক ফালি, যেন সদ্য কাটা নখ পড়ে আছে নভে, সেটুকুও নাহি থাকে যবে আসে অমাবস্যা, সেই রাতে তুমি তাই অর্ধচন্দ্রমপস্যা। বুঝতেই পারছো তপেশ, পদ্যটা একজন লেডিকে অ্যাড্রেস করে লেখা। একজন লেডিকে তো আপনি আবৃত্তির ঠেলায় ঘর থেকে টেনে বার করেছেন দেখছি। ফেলুদার দৃষ্টি দোতলার বারান্দার দিকে। এই যে খুড়িমার ঘর। বৃদ্ধা বারান্দার দরজার মুখটাতে এসে দাঁড়িয়েছেন। মিনিটখানেক এদিক ওদিক দেখে আবার ভিতরে ঢুকে গেলেন। এরপরে আমরা ঘাটের সিঁড়িতে গিয়ে বসেছিলাম আধ ঘন্টা। মন মেজাজ তাজা, রাতের খাওয়া হজম। তারপর একসময় ফেলুদা তার হাতঘড়ির রেডিয়াম ডায়াল চোখের সামনে রেখে বলল, 1:45। আমরা 3জনেই উঠে পড়লাম, আর 3জনেই একসঙ্গে শুনলাম শব্দটা। সেটা যেন আসছে বাড়ির দোতলা থেকেই। খটখট খটখট, খটঠং খটখট। আমরা ঘাটের সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। শীত কাটছে নাকি ময়? লালমোহনবাবু ফিসফিস করে জিজ্ঞেস করলেন। আলো জ্বলছে, আওয়াজটা আসছে ওই ঘর থেকে। খটখট খট খট ঠং ঠং। কিন্তু এই ঘর ছাড়াও আরেকটা ঘরে আলো জ্বলছে, দক্ষিণ দিকের ঘরটা। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে হাত পা নেড়ে উত্তেজিতভাবে কথা বলছে। এবার লোকটা ঘর থেকে বেরিয়ে এলো। মিস্টার কাঞ্জিলাল, বলল ফেলুদা, ওটাই শঙ্করবাবুর ঘর। এই মাঝরাত্রিরে কী আলোচনা মশাই? লালমোহনবাবু প্রশ্ন করলেন। জানি না, বলল ফেলুদা। ব্যবসা সংক্রান্ত কিছু হবে।
আপনাদেরও ঘুম আসছে না? নতুন গলা পেয়ে চমকে উঠে দেখি ম্যাজিশিয়ান কালীনাথবাবু। ভদ্রলোক সিঁড়ি দিয়ে নেমে এলেন। খটখট শব্দটা এখনও হয়ে চলেছে। কালীনাথবাবুর ঘাড় ঘুরে গেল সেই দিকে। কিসের শব্দ বুঝতে পারছেন তো? প্রশ্ন করলেন ভদ্রলোক। হামানদিস্তা কি? ফেলুদা বলল। ঠিক বলেছেন, এই মাঝরাত্রিরে বুড়ি পান ছেঁচতে বসেছেন। এ শব্দ আগেও পেয়েছি। কথাটা বলে হাতের তেলোর আড়ালে দেশলাই জ্বালিয়ে সিগারেট ধরিয়ে ফেলুদার দিকে একটা শেয়ানা দৃষ্টি দিয়ে বললেন, পানোয়ারি লালের জীবনী লেখার জন্য গোয়েন্দার দরকার হলো কেন? আমি তো লালমোহনবাবুর মুখ হা হয়ে গেছে। ফেলুদা একটু হালকা হেসে বলল, যাক, অন্তত একজন আমার আসল পরিচয়টা জানে দেখে ভালোই লাগলো। তা জানবে না কেন মিস্টার মিত্তির? এ শর্মা অনেক ঘাটের জল খেয়েছে, অনেক কিছু দেখে শুনে চোখ কান দুই খুলে গেছে। ফেলুদা এক দৃষ্টে চেয়ে আছে ভদ্রলোকের দিকে, তারপর বলল, আপনি কি রহস্যই করবেন না খুলে বলবেন? খুলে আর কজনে বলতে পারে মিস্টার মিত্তির? স্পষ্ট বক্তা আর কজনে হয়? বেশিরভাগই তো মুখচোরা। আর দুঃখের বিষয়, আমিও যে সেই দলেই পড়ি। আপনি গোয়েন্দা, খুলে বলার কাজ হলো আপনার। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই। এখানে এসে আপনার পেশাটাকে কাজে লাগানোর কথা ভুলে যান। অমরাবতীতে এসেছেন, দুদিন ফুর্তি করে গঙ্গার হাওয়া খেয়ে ফিরে যান, নইলে বিপদে পড়তে পারেন। আপনার উপদেষ্টার জন্য ধন্যবাদ। কালীনাথবাবু নিজের ঘরে ফিরে গেলেন। লোকটা অনেক কিছু জানে বলে মনে হচ্ছে, চাপা গলায় বললেন লালমোহনবাবু। একটা জিনিস তো জানতেই পারে, বলল ফেলুদা। কি? আমরা দুজনে একসঙ্গে জিজ্ঞেস করলাম। চুরিটা কে করেছিল? যে করেছিল সে তো ওর পাশেই দাঁড়িয়েছিল। আমি বললাম, কিন্তু সেটা তো উনি নিজেও করে থাকতে পারেন, উনি তো হাত সাফাই জানেন। এক্স্যাক্টলি, বলল ফেলুদা। 6:30 বেডটি না দিলে হয়তো ঘুম ভাঙতে আরও দেরি হতো, কিন্তু ফেলুদাকে দেখে মনে হলো সে অনেকক্ষণ আগেই উঠেছে। জিজ্ঞেস করাতে বলল, শুধু উঠেছি নয়, এর মধ্যে একটা চক্করও মেরে এসেছি। কোথায়? শহরের দিকে। কি দেখলে? কি দেখলাম না সেটাই বড় কথা। কিছু বুঝতে পারলে? পানিহাটিতে আসা বৃথা হয়নি, এটাই বুঝেছি। লালমোহনবাবু এসে বললেন, এমন সলিড ঘুম নাকি ওর অনেক দিন হয়নি। খুড়িমার উঠতে দেরি দেখে তিনিও খুব সলিড ঘুমিয়েছেন বলেই মনে হচ্ছে, বলল ফেলুদা। আমি বললাম, সেটা আবার কি করে জানলে? অনন্তকে জিজ্ঞেস করেছিলাম। সে বলল, মা ঠাকুরন এখনও গঙ্গা স্নানে যাননি। এমনি তো 6টার মধ্যে নাকি ওর স্নান সারা হয়ে যায়। আমরা তিনজন বারান্দায় গিয়ে বসেছিলাম। মিনিট 10-এর মধ্যে শঙ্করবাবু এসে পড়লেন, স্নান টান সেরে ফিটফাট। আমি কিন্তু ধরা পড়ে গেছি মিস্টার চৌধুরী, বলল ফেলুদা। আপনার বাল্যবন্ধু আমায় চিনে ফেলেছেন। সে কি? আপনি ঠিকই বলেছিলেন, ভদ্রলোক গভীর জলের মাছ। তাহলে কি বলছেন, আপনার পরিচয়টা দিয়েই দেব? তাহলে কিন্তু সেই সঙ্গে আপনার জানিয়ে দিতে হবে আপনি কেন আমাকে ডেকেছেন, অর্থাৎ এতদিন যে কথাটা চেপে রেখেছিলেন সেটা প্রকাশ করতে হবে। শঙ্করবাবুর কপালে আবার দুশ্চিন্তার রেখা দেখা দিল। 5 মিনিটের মধ্যেই কাঞ্জিলাল আর কালীনাথবাবু বারান্দায় এসে দাঁড়ালেন। আর তার প্রায় সঙ্গে সঙ্গেই বাইরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। কাঞ্জিলাল আর কালীনাথ বারান্দায় রয়ে গেলেন। আমরা 4 জন সদর দরজায় গিয়ে হাজির হলাম। লাল ক্রস মারা একটা কালো অ্যাম্বাসেডর থেকে নামলেন জয়ন্তবাবু আর ডক্টর সরকার। জয়ন্তবাবুর মাথার পিছনের চুল খানিকটা কামিয়ে সেখানে প্লাস্টার লাগানো হয়েছে। জয়ন্তবাবু নেমেই তার দাদার কাছে ক্ষমা চাইলেন। ভেরি সরি, তোমার জন্মতিথিতে এমন একটা অঘটন ঘটিয়ে ফেললাম। আসলে প্রেশারটা। কোনো চিন্তা নেই, বললেন ডক্টর সরকার। আমি ওষুধ দিয়ে দিয়েছি, তবে রোদে বেশি ঘোরাঘুরি চলবে না। আপনারা চা খাবেন তো? বললেন শঙ্করবাবু। তাহলে মন্দ হতো না, চা পানের সময় পাইনি এখনো। এরা সব কোথায়? জয়ন্তবাবু জিজ্ঞেস করলেন। বারান্দায়, বললেন শঙ্করবাবু। জয়ন্তবাবু আর ডক্টর সরকার বারান্দার দিকে চলে গেলেন। চলুন, সকলে একসঙ্গেই বসা যাক। ফেলুদার দিকে ফিরে বললেন শঙ্করবাবু, দাঁড়ান, আগে একটা কাজ সেরে নেওয়া দরকার। ফেলুদা কথাটা বেশ জোরের সঙ্গেই বলল। কী কাজের কথা বলছে ও? কাজ? শঙ্করবাবু একটু যেন অবাক হয়েই জিজ্ঞেস করলেন। আপনার খুড়িমার কাছে সিন্দুকের যে ডুপ্লিকেট চাবিটা আছে সেটা চাইলে পাওয়া যাবে নিশ্চয়? তা নিশ্চয়ই যাবে, কিন্তু একবার সিন্দুকটা খুলে দেখতে চাই।
খুড়িমার ঘরে গিয়ে দেখি বুড়ি গামছা নিয়ে স্নানে বেরোচ্ছেন। আজ তোমার এত দেরি? শঙ্করবাবু প্রশ্ন করলেন। আর বলিস না, চোখ মেলে দেখি ঝাঝা রোদ, এক এক দিন কি যে হয়। তোমার চাবির গোছাটা একবার দিতে হবে খুড়িমা, সিন্দুকটা খুলবো। কিন্তু তোর কাছে যে আমারটা খুঁজে পাচ্ছি না। খুড়িমা আলমারি খুলে চাবির গোছা বার করে দিয়ে চলে গেলেন। শঙ্করবাবু সিন্দুকের দিকে এগিয়ে গেলেন, আর সেই ফাঁকে কেন জানি ফেলুদা হামানদিস্তাটা হাতে নিয়ে একবার নেড়েচেড়ে দেখল। সর্বনাশ! শঙ্করবাবুর চিৎকারে চমকে লালমোহনবাবু সেলিম আলীর বইটা তার হাত থেকে ফেলেই দিলেন। থলি বাক্স কিছুই নেই, বলল ফেলুদা। শঙ্করবাবু ফ্যাকাশে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। ওটা বন্ধ করুন, বলল ফেলুদা। তারপর চলুন নিচে যাওয়া যাক, সত্য উদ্ঘাটনের সময় এসেছে। আমার আসল পরিচয়টা সকলকে জানিয়ে দিন এবং কতকগুলো প্রশ্ন করব সেটাও জানিয়ে দিন। বুঝতে পারছি শঙ্করবাবুকে অনেকখানি মনের জোর প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু তিনি গত বছরের চুরির ব্যাপারটা আর আজ এইমাত্র সিন্দুক খুলে যা দেখলেন সেটা মোটামুটি গুছিয়ে সকলকে বলে বসলেন এবং বললেন, আমার বাড়িতে আমারই অতিথি হয়ে এসে আমার এত কাছের লোক যে এমন একটা কাজ করতে পারে সেটা স্বপ্নেও ভাবিনি, কিন্তু ঘটনা যে ঘটেছে তাতে কোনো ভুল নেই। আর সে কারণেই আমি কলকাতার স্বনামধন্য ইনভেস্টিগেটর প্রদোষ মিত্রকে ডেকেছি এর কিনারা করার জন্য। ইনি তোমাদের কয়েকটা প্রশ্ন করবেন, আশা করি তোমরা তার ঠিক জবাব দেবে। সকলে চুপ। কার মনে কী প্রতিক্রিয়া হচ্ছে দেখে বোঝারও পায়নি। ফেলুদা শুরু করলো। প্রথম প্রশ্নটা ডক্টর সরকারকে, আর সেটা যাকে বলে অপ্রত্যাশিত। ডক্টর সরকার, আপনাদের এই পানিহাটিতে কটা হাসপাতাল আছে? একটাই, বললেন ডক্টর সরকার। তার মানে সেখানেই আপনি নিয়ে গিয়েছিলেন জয়ন্তবাবুকে, আর সেখান থেকেই কাল রাত্রে ফোন করেছিলেন? হঠাৎ এই প্রশ্ন কেন জানতে পারি কি? কারণ আজ সকালে আমি সে হাসপাতালে গিয়েছিলাম, জয়ন্তবাবু সেখানে যাননি। ডক্টর সরকার হাসলেন। কাল রাত্রে যে আমি হাসপাতাল থেকে ফোন করেছিলাম সে কথা তো আমি শঙ্করবাবুকে বলিনি। তবে কোত্থেকে করছিলেন? আমার বাড়ি থেকে। কাল যাবার পথেই জয়ন্তবাবুর জ্ঞান হয়, তখন বুঝতে পারি আঘাত গুরুতর নয়, কনকাশন হয়নি। তবু একবার দেখব বলে আমার বাড়িতেই নিয়ে যাই। তখন ঠিক করি রাত্রিটা ওখানে রেখে সকালে পৌঁছে দিয়ে যাব। এবার জয়ন্তবাবুকে একটা প্রশ্ন, বলল ফেলুদা। আপনি কাল যে সিন্দুকটা খোলার জন্য চাবিটা নিলেন সেটা তো আপনার হাতেই ছিল। হ্যাঁ, কিন্তু মাথা ঘুরে পড়ার পর আর হাতে নাও থাকতে পারে। হাতে না থাকলেও কাছাকাছিই পড়ে থাকার কথা, কিন্তু তা তো ছিল না। সেটার আমি কি জানি? চাবি আপনারা খুঁজে পেলেন কি না পেলেন তার আমি কি করতে পারি? আপনি কি বলতে চাইছেন সেটা সরাসরি বলুন না। আর একটা প্রশ্ন আছে, সেটা ডাক্তারকে, তারপরেই সরাসরি বলছি। ডক্টর সরকার, হিমোগ্লোবিন বলে একটা পদার্থ আছে, সেটা আপনি জানেন নিশ্চয়ই। কেন জানবো না? সাধারণ লোকের চোখে সেটার রঙের সঙ্গে রক্তের কোনো তফাৎ ধরা পড়ে না, সেটাও নিশ্চয়ই জানেন। ডক্টর সরকার গলা খাকরানি দিয়ে মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। আমার বিশ্বাসটা কি তাহলে এবার বলি, বলল ফেলুদা। সকলে একদৃষ্টে চেয়ে আছে ফেলুদার দিকে। আমার বিশ্বাস জয়ন্তবাবু অজ্ঞান হননি, অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ডক্টর সরকারের সঙ্গে একজোট হয়ে, কারণ তাদের দুজনের এই বাড়ি থেকে চলে যাওয়ার দরকার ছিল। ননসেন্স, চেঁচিয়ে উঠলেন জয়ন্তবাবু। কেন চলে যাব কেন? কারণ মাঝরাত্রিরে গোপনে আবার ফিরে আসবেন বলে। ফিরে আসব? হ্যাঁ, উত্তরের ফটক দিয়ে ঢুকে পিছনের সিঁড়ি দিয়ে উঠে আপনার মার ঘরে যাবেন বলে। আপনি একটু বাড়াবাড়ি করছেন মিস্টার মিত্তির। মাঝরাত্রিরে মার ঘরে যাব আর মা টের পাবেন না? মা রাত্রিরে 3 ঘন্টার বেশি ঘুমোন না, সেটা আপনি জানেন। এমনিতে ঘুমোন না, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ালে, ধরুন যদি ডাক্তারবাবু গতকাল তাকে দেখার সময় তার দুধ ভাতে কিছু মিশিয়ে দিয়ে থাকেন। জয়ন্তবাবু আর ডাক্তার সরকার দুজনেই ডোন্ট কেয়ার ভাবটা মিনিটে মিনিটে কমে আসছে, সেটা বুঝতে পারছি। ফেলুদা বলে চলল, আপনার ফিরে আসতে দেরি হয়েছিল কারণ 1 বছর আগে যে কাঁচা কাজটা করেছিলেন এবার আর সেরকম করলে চলতো না। শঙ্করবাবুর পুরো
প্ল্যানটাই ভেঙে দিয়ে মাঝরাত্রিরে এসে চুরিটা সারার দরকার ছিল। সেই চুরি ধরা পড়তো কবে তার কোনো ঠিক নেই। অবশ্যই চাবি আপনার কাছে ছিল না, তাই আপনার মার আলমারি থেকে ডুপ্লিকেট বার করে নিতে হয়েছিল। সেই সময় আমার এই বন্ধুর আবৃত্তি শুনে আপনি কিঞ্চিত বিচলিত হয়ে পড়েন, তাই গায়ে একটা থান জড়িয়ে দরজার মুখে এসে প্রমাণ করতে হয়েছিল যে আপনার মা জেগেই আছেন। এভরিথিং ইজ অল রাইট। তারপরে আমাদের মনে এই ধারণা বদ্ধমূল করার জন্য হামানদিস্তা পিটাতে শুরু করেন। এতেও আমার সন্দেহ হয়েছিল, কারণ হামানদিস্তায় পান থাকলে শব্দটা হয় একটু অন্যরকম। এটা ছিল ফাঁকা শব্দ। সবই বুঝলাম মিস্টার মিত্তির, বললেন জয়ন্তবাবু, কিন্তু তারপর তারপর চাবি দিয়ে সিন্দুক খোলা। আপনি কোন অপরাধে আমাদের অভিযুক্ত করছেন মিস্টার মিত্তির? অজ্ঞান হবার ভান করা, আমার মাকে ঘুমের ওষুধ দেওয়া, রাত্রিরে ফিরে এসে ডুপ্লিকেট চাবি বার করে সিন্দুক খোলা? তার মানে এর সবগুলোই করেছেন, স্বীকার করছেন তো? এর কোনোটার জন্য শাস্তি হয় না সেটা আপনি জানেন। আসল ব্যাপারটায় আসছেন না কেন আপনি? ঘটনা যে দুটো জয়ন্তবাবু, একটা তো নয়। আগে প্রথম ঘটনাটা সেরে নিই। 1 বছর আগের চুরি, সেটা আপনি সারবেন কি করে মিস্টার মিত্তির? আপনি কি অন্তর্যামী? আপনি তখন কোথায়? আমি ছিলাম না ঠিকই, কিন্তু অন্য লোক তো ছিল। যিনি চুরি করেছিলেন তার ঠিক পাশেই লোক ছিল। তাদের মধ্যে অন্তত একজন কি টের পেয়ে থাকতে পারেন না? এবারে শঙ্করবাবু কথা বলেন। তিনি বেশ উত্তেজিত। এটা আপনি কি বলছেন মিস্টার মিত্তির? চুরি হয়েছে সেটা জানবে অথচ আমায় বলবে না, আমার এত কাছের লোক হয়ে? ফেলুদা এবার ম্যাজিশিয়ান কালীনাথ বাবুর দিকে ঘুরল। আপনি কাল রাত্রিরে কী বিপদের কথা ভেবে আমাকে তদন্ত বন্ধ করতে বলছিলেন, সেটা বলবেন কালীনাথবাবু? কালীনাথবাবু হেসে বললেন, অপ্রিয় সত্য প্রকাশ করায় বিপদ নেই। শঙ্করের মনের অবস্থাটা ভেবে দেখুন তো। না, নেই বিপদ, দৃঢ়স্বরে বললেন শঙ্করবাবু। অনেক দিন ব্যাপারটা ধামাচাপা রয়েছে, এবার প্রকাশ হয় ভালো। তুমি যদি কিছু জেনে থাকো তো বলে ফেলো কালীনাথ। সেটা বোধ হয় ওর পক্ষে সহজ নয় মিস্টার চৌধুরী, বলল ফেলুদা। কারণ তদন্তের চোর ধরা পড়লে যে ওরও বিপদ হতো। এই 1 বছর যে উনি চোরকে নিংড়ে শেষ করেছেন। ব্ল্যাকমেল? ব্ল্যাকমেল শঙ্করবাবু? সেটা উনিও স্বীকার করবেন না, চোরও স্বীকার করবেন না। অবশ্যই চোরের যে দোসর আছে সেটা সম্ভবত কালীনাথবাবু জানতেন না। উনি একজনকেই লক্ষ্য করেছিলেন। কিন্তু আমার ধারণা এই অনবরত ব্ল্যাকমেইলিংয়ের ঠেলায় দ্বিতীয় চুরিটার প্রয়োজন হয়ে পড়েছিল। আর তাই ভুল, ভুল, তার স্বরে চেঁচিয়ে উঠলেন জয়ন্তবাবু। সিন্দুক থেকে যান এবার তা আগেই নেওয়া হয়ে গেছে। বানোয়ারিলালের আর একটি জিনিসও তাতে নেই, সিন্দুক খালি। তার মানে আমার বাকি অভিযোগ সবই সত্যি। কিন্তু কাল রাত্রিরে কুকীর্তিটা কে করেছে সেটা বলছেন না কেন? সেটাও বলছি, কিন্তু তার আগে আপনার স্পষ্ট স্বীকারোক্তিটা চাই। আপনি বলুন জয়ন্তবাবু, ডক্টর সরকার আর আপনি মিলে গত বছর 12টার মধ্যে থেকে একটি স্বর্ণমুদ্রা সরিয়েছিলেন কিনা? জয়ন্তবাবু মাথা হেঁট হয়ে গেছে। ডক্টর সরকার 2 হাতের রগ টিপে বসে আছেন। আমি স্বীকার করছি, বললেন জয়ন্তবাবু। ফেলুদা পকেট থেকে টেপ রেকর্ডারটা বার করে চালু করে আমার হাতে দিয়ে দিল। আমি দাদার কাছে ক্ষমা চাইছি। সে স্বর্ণমুদ্রা ডক্টর সরকারের কাছেই আছে, সেটা ফেরত দেওয়া হবে। আমাদের দুজনেরই অর্থাভাব হয়েছিল। একটা জায়গায় 12টার পুরো সেটটা বিক্রি করলে প্রায় 100 গুণ বেশি দাম পাওয়া যাচ্ছিল, তাই তাই বাকি 11টা নেবার কথা ভাবছিলেন। স্বীকার করছি, কিন্তু চোর আরও আছে মিস্টার মিত্তির। যে লোক ব্ল্যাকমেল করতে পারে সে লোক চুরি করতে পারে, বলল ফেলুদা। কিন্তু তিনি চুরি করেননি। তাহলে? প্রশ্ন করল শঙ্করবাবু। ওগুলো সরিয়েছেন প্রদোষ মিত্র। ফেলুদার ঘর থেকে বাকি মাল এনে টেবিলের ওপর রাখল। সকলের মুখ হা হয়ে গেছে। এই হলো বানোয়ারিলালের বাকি সম্পত্তি, বলল ফেলুদা। মেঝেতে চাবি না পেয়ে এবং রক্তের বদলে হিমোগ্লোবিন দেখে মনে ঘোর সন্দেহ উপস্থিত হয়। তাই যখন আপনাকে ধরাধরি করে নিচে নিয়ে যাচ্ছিলাম, তখন বাধ্য হয়েই আমাকে পিক পকেটের ভূমিকা অবলম্বন করতে হয়েছিল। ভাগ্য ভালো যে চাবিটা ছিল আপনার প্যান্টের ডান পকেটে। বাঁ পকেটে থাকলে পেতাম না। আপনাকে নিয়ে যাওয়ার পর বৈঠকখানায় এসে বসি।
তখনই এক ফাঁকে বেরিয়ে গিয়ে আমি সিন্দুক খুলে জিনিসগুলো বার করে আমার ঘরে রেখে দিই। আমি জানতাম যে বিপদের আশঙ্কা আছে। এই নিন আপনার চাবি, মিস্টার চৌধুরী। এরপর কি করা হবে সেটা আপনি স্থির করুন। আমার কাজ এখানেই শেষ। ফেরার পথে লালমোহনবাবুর মুখে আর একটা আবৃত্তি শুনতে হলো। এটাও বৈকুণ্ঠ মল্লিকের লেখা। নাম হলো জিনিয়াস। অবাক প্রতিভা কিছু জন্মেছে এভাবে, এদের মগজে কি যে ছিল তা কে কবে। দ্য ভিঞ্চি, আইনস্টাইন, খনা লীলাবতী, সবারই সরিয়ামি, সবারে প্রণতি।